সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। জি, আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। ওকে, সো আমার কথা শোনা যাচ্ছে কিনা ভাইয়েরা আমাকে একটু জানাও তো প্লিজ। আজকে অপরিচিতা নিয়ে আলোচনা করব, খুব চমৎকার একটা ক্লাস হবে। একটু সবাইকে মেনশন করে দাও। ঠিক আছে, ওকে। তো আমরা শুরু করে দিই। আমাদের আজকে অনেক চমৎকার একটা ক্লাস হবে এন্ড আশা করি তোমরা সবাই জয়েন হয়ে গেছো। ওকে, আমি অনেকে দেখতে পাচ্ছি। একটু সবাই একটু কমেন্ট করে জানাও। ক্লাস দেখতেছি না যে। আশা করি তোমরা সবাই জয়েন হয়ে গেছো। ঠিক আছে, আমি কি বাংলা ভার্স 6.0 কোর্সে আছি? আমি কি বাংলা 6.0 তেই আছি? ওকে, ঠিক আছে। ওকে, ভেরি গুড। ওকে, তো আজকে খুব চমৎকার একটা জিনিস আমরা হচ্ছে আজকের ক্লাসে পড়বো। এন্ড আজকে হচ্ছে আমরা অপরিচিতা এই গল্পটা পড়বো। তো এখানে প্রথমেই আমাদের হচ্ছে লেখক পরিচিতিটা দেওয়া আছে। লেখক পরিচিতিটা তোমরা তোমাদের মতো করে একটু পড়ে নিও। আমরা লেখক পরিচিতিটা আমি আর আলোচনায় যাব না। ঠিক আছে, লেখক পরিচিতিটা আমি আর আলোচনায় যাব না। ঠিক আছে, ওকে। ওকে, তো চলো আমরা একটু দেখি। তো এখানে লেখকের যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাহিত্যকর্ম আছে এগুলো এখানে দেওয়া আছে। আহ, আমরা হচ্ছে এগুলো একটু পড়ে নিব, পাঠ পরিচিতি। এখান থেকে হচ্ছে আমাদের মূল আলোচনাটা আসলে স্টার্ট হবে। তো আমরা অপরিচিতা গল্প নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো প্রথমে আসো, অপরিচিতা গল্পের আসলে মূল থিমটা তোমাদেরকে একটু বলি। আমাদের অপরিচিতা গল্পের নায়ক কে বলতো? নায়ক হচ্ছে, প্রথমেই আমি একটু বলে রাখি অপরিচিতা গল্পের মূল বিষয়বস্তু কি। মূল বিষয়বস্তু হচ্ছে এখানে আসলে কবিতাটা, গল্পটা মূলত লেখা হয়েছে যে আমাদের যৌতুক প্রথাকে কেন্দ্র করে। হ্যাঁ, যৌতুক প্রথাকে কেন্দ্র করে আসলে লেখা হয়েছে। যৌতুক প্রথা কি প্রথা বলতো? যৌতুক প্রথা, ঠিক আছে। যৌতুক প্রথা, ওকে। যৌতুক প্রথা এটাকে নিয়ে আহ লেখা হয়েছে, ওকে। তো যৌতুক প্রথা এটাকে নিয়েই হচ্ছে আমাদের এই আহ গল্পটা লেখা হয়েছে। ওকে, তো আমরা একটু দেখি যে আমাদের মূল যে বিষয়বস্তু, সেটা হচ্ছে আমাদের একজন নায়ক ছিল এবং সেই নায়কের নামটা হচ্ছে যে অনুপম। হ্যাঁ, অনুপম, ওকে। অনুপম। তো আমাদের যে অনুপম যে ক্যারেক্টারটা ছিল,
তো অনুপম যে ক্যারেক্টারটা ছিল সে হচ্ছে খুবই কেমন স্বভাবের, একটু মেয়েলি স্বভাবের টাইপের ছিল আরকি। মানে পুরুষরা যেমন যেকোনো কিছুতে মতামত দিতে পারে বা যেকোনো, সে আসলে ওরকম ছিল না। তো আমাদের নায়িকা যে ছিল সে, তার নাম হচ্ছে কল্যাণী। সে প্রতিবাদী ছিল এবং প্রতিবাদী বাপের প্রতিবাদী কন্যা, এবং তার বাপের নাম ছিল শম্ভুনাথ। তো এই যে শম্ভুনাথ ছিল, এই শম্ভুনাথ মূলত কল্যাণীর কি ছিল, বাবা ছিল। তো অনুপমের আসলে অভিভাবক বলতে ছিল অনুপমের এক মামা, এবং অনুপমের মা ছিল কিন্তু আসলে অভিভাবক ছিল তার মামা। অনুপমের একটা বন্ধু ছিল, বন্ধুর নাম হচ্ছে হরিশ। হরিশ মূলত এই একটা মেয়ের সংবাদ দেয় যার নাম হচ্ছে কল্যাণী, এবং কল্যাণীদের বাড়ি হচ্ছে কানপুরে। তো হরিশ তখন হচ্ছে তাকে যখন মতামত দেয় তখন মেয়েটা দেখে এবং বিয়েটা এক পর্যায়ে ঠিকঠাক হয়। কিন্তু মামা ছিল অসামান্য পাকনা। এটাকে আসলে শুধু পাকনা বলে না, এটাকে বলা যায় যে কি পাকনা, অনেক পাকনা বলা যায়, না বলি আর। তো সে বিয়ে বাড়িতে সে শ্যাকরা নিয়ে এসেছে। শ্যাকরা মানে তো বুঝো, আহ যারা ওই যে তোমার গহনা পরীক্ষা করে নিরীক্ষা করে তাদেরকে বলা হয় শ্যাকরা। তো সে শ্যাকরা নিয়ে কেন আসছে? শ্যাকরা নিয়ে এই কারণে আসছে যে শ্যাকরা নিয়ে এই কারণে আসছে যে এই শম্ভুনাথ যে এই গহনাগুলো দিবে, এই গহনাগুলো আসলে ঠিকঠাক আছে কিনা, বা এই গহনাগুলো আসলে কম দিচ্ছে কিনা, ওজনে কম দিচ্ছে কিনা, অরিজিনাল গহনা দিচ্ছে কিনা। কারণ কবুল যদি বলে ফেলে বা বিয়ে যদি হয়ে যায়, তখন গহনা কম দিলেও তো এটার আর কোনো প্রতিকার চলে না, বলো? তখন কি চাইলেও আর কি কোনো কিছু করতে পারে? তখন আহ সে কিন্তু চাইলে আর কোনো কিছু করতে পারে না। তো বিয়ে হয়ে গেলে, এখন ধরো তুমি বিয়ে করছো, শ্বশুর বাড়ি থেকে যেই পরিমাণ টাকা গহনা দেওয়ার কথা ছিল, ওই গহনাটা আসলে কম কম দিছে। সে যদি ওটা যদি কম দেয়, তুমি কি বিয়ের পর বলতে পারবা দূর দূর বেডি, তোরে রাখবো না, তালাক? কেন তালাক? যে তোর বাপের বাড়ি থেকে গহনা কম দিছে, এটা তো তখন বলতে পারবা না। তো মামা শুধু পাকনা ছিল না, কি ছিল, অনেক বেশি পাকনা ছিল, যেন মামা এটা নিয়ে আসে। তো এটা শম্ভুনাথের আত্মসম্মানে লেগেছে যে না, এইভাবে তো আসলে হয় না, যারা আমাকে অবিশ্বাস করে তাদেরকে আসলে আমি মেয়ে দিতে পারি না, বিয়ে ওখানে ভেঙে দেয়। তো ঘটনা মূলত এইখানেই আসলে গল্পের যে ক্লাইম্যাক্স সেটা। এবং পরবর্তী যে ঘটনাটা দেখা যায়, একটা সময় গিয়ে অনুপম আবার কল্যাণীকে ফিল করে যে এই নারী মনে হয় যে অসম্ভব সুন্দর ছিল, এন্ড তার রূপের যেই আম, বর্ণনা সেটা আমরা এখানে পেয়ে থাকি। তো যাই হোক, একটা সময় অনুপম তার মাকে নিয়ে কানপুরে যায়। বলে রাখি তোমাদেরকে যে কল্যাণীদের বাড়ি ছিল কানপুরে। কানপুরে যাওয়ার পর তখন কল্যাণী বাপকে কোন রকম রাজি করাইছে শম্ভুনাথকে, কিন্তু শম্ভুনাথ বলছে ঠিক আছে, আমার মেয়ে যদি বিয়ে করতে চায় আমার আপত্তি নাই। কিন্তু কল্যাণী আসলে তখন বলে যে আমি বিয়ে করব না। তখন সে মেয়ে শিক্ষায় ব্রত গ্রহণ করেছে। তখন সে এই বিয়ের চিন্তা মাথা থেকে বাদ দিয়ে সে মেয়েদেরকে শিখায়, নারীদেরকে শিখায়। এবং সে এটাকে বলেছে সে মাতৃ আজ্ঞা। তো এটা হচ্ছে আমাদের মূলত গল্পের যে মূল ঘটনা সংক্ষেপ, সেটা আমরা বলি। তো এখানে দেখা যায় যে মানে তৎকালীন সময় আসলে যৌতুকের যে প্রবণতা, এবং এইটা নিয়ে আসলে গল্পটা লেখা হয়েছে। একটা আত্মসম্মান বোধহীন একজন পুরুষ যে ছিল অনুপম, ঠিক আছে? তো এই অনুপম অনুপম যেমন ছিল, সেই অনুপমকে আম আমরা যেটা দেখি, একটা ব্যক্তিত্বহীন পুরুষ। সেই ব্যক্তিত্বহীন পুরুষকে তার নিজের আসল পছন্দের যখন শম্ভুনাথ যখন বিয়ে ভেঙে দেয়, তখন অনুপমের কাছে জানতে চায় যে, "বাবা, তুমি কি বলো?" কিন্তু অনুপম আসলে তখন কোনো কিছুই বলে নাই। সে বলেছে মানে নীরবতা সম্মতির লক্ষণ। সে মামার কথার উপর সে নীরব ছিল, অ্যান্ড তখনই আসলে বিয়েটা ভেঙে যায়। তো নিজের আসলে পছন্দের মানুষ বা বিয়েটা তখন যদি অনুপম যদি বলতো, "না, আমি বিয়ে করব, তোমার সমস্যা কি? গহনা কম দেখ বেশি দেখ, এটা আমার পার্সোনাল বিষয়। এটা নিয়ে তো তোমার বা এটা নিয়ে তো তোমার পাকনামি করার কিছু নাই, তাই না? তো এটা তো তোমার পাকনামি করা সাজে না। তো তুমি" তখন আসলে সে আসলে কিছুই বলল না। তখন আসলে শম্ভুনাথ বুঝলো যে আসলে যে অনুপম আছে সে আসলে ব্যক্তিত্বহীন, এবং ব্যক্তিত্বহীন পুরুষের কাছে সে তার মেয়েকে তুলে দিতে পারে না। এটা হচ্ছে মূল ঘটনা। তো ১ম এ আমরা দেখব যে অনুপমের যে রূপের বর্ণনা, অসামান্য সুন্দর ছিল অনুপম, এবং সেই সৌন্দর্যের যে বর্ণনা সেটা আমরা এখানে পেয়ে থাকি। এখানে মূল পাঠ পরিচিতি দেওয়া আছে, যেটা আমি অলরেডি তোমাদেরকে বলে দিছি। তো এখান থেকে একটা জিনিস মনে রাখবা যে অপরিচিতা যে গল্পটি, এই গল্পটি মূলত সবুজ পত্র পত্রিকায় ১ম সম্পাদিত হয়, মানে প্রকাশিত হয়। এটা একটু মনে রাখবা। সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়। এবং এটা অনুপমের জবানিতে বর্ণনা করা হয়েছে। ঠিক আছে? অনুপমের জবানিতে বর্ণনা করা হয়েছে। ঠিক আছে? তো আমরা একটু গল্পটা পড়ার জন্য চেষ্টা করি। আমি খুব ঠান্ডা মাথায় আস্তে, আস্তে পড়ার জন্য চেষ্টা করব। তোমরা ভালো করে পড়বা। তো ১ম এ গল্পগুলোকে আমি এরকম ভাগ করে ফেলেছি। ১ম হচ্ছে দেখো অনুপম সম্পর্কিত তথ্যাবলী। অর্থাৎ গল্পের ১ম এই আমরা অনুপম সম্পর্কে অনেক কিছু জানতে পারি। তো আমরা একটু দেখি ভাইয়া সেই ঘটনাগুলো একটু জানার জন্য চেষ্টা করি। তো ১ম এই তোমাদেরকে বলে রাখি যে উম ১ম এই তোমাদেরকে একটু বলে রাখি যে আ
একটু আশপাশ হয়ে বসো, অনেক কথাবার্তা আসবে, একটু নিরিবিলি বসো, অনেক কথাবার্তা বলবো। মানুষজন থাকলে আসলে ভালো দেখাবে না। ভালো দেখাবে না বলতে তুমি মনোযোগ ধরে রাখতে পারবে না আর কি। এই জন্য পারলে একা একা একই বসো। আমরা আস্তে আস্তে শুরু করি। ঠিক আছে, আমি আমার পকেট টকেট একটা হালকা করে নিই, ওয়ালেট টয়লেট বের করি। চাবি আছে? আছে, গাড়ির চাবি। ঠিক আছে, আমরা পড়ি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো এটা কিন্তু অনুপম নিজের জবানিতে বর্ণনা করছে, মানে অনুপম নিজেই বলছে। তো পরীক্ষাতে প্রশ্ন আছে যেটি কার জবানিতে বর্ণনা করা হয়েছে, উত্তর হচ্ছে অনুপম। আচ্ছা ঠিক আছে, রেডি? হ্যাঁ। তো অনুপম বলতেছে, আজ আমার বয়স 27 মাত্র। এইখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যখন অনুপম গল্পটা লিখতেছে, যখন অনুপম আহ যখন অনুপম গল্পটা লিখতেছে, এ ভাইয়া কে আসো, এদিকে আসো, কই তোমরা? এই লেখাটা একটু ঝাপসা, এটা ক্লিয়ার করো, চেক করো নাই? গুরুত্বপূর্ণ ক্লাস, লেখা ঝাপসা করে রাখছো, দেখো আর একটু চেক। কানে একজন বলছে এই যে এটার নাম কি, যে কানে হেডফোন। এটা কেমন কথা? কানে হেডফোন লাগানোর কথা আমি বলছি? আমি বলছি যে কানে হেডফোন লাগাও। তোমরা যদি না বুঝো, এটা যদি বলো লাগে, তাহলে কেমনে হইবে বলো? সবকিছু বলতে হইব কেন? দেখা একদম ক্লিয়ার করে দাও, যাতে বলা ভাই ভালোভাবে কথা শুনতে পারে এবং দেখতে পারে। হ্যাঁ, এখানে তো আসলে পরে আসে। দাও, ক্লিয়ার হইলে হইব। হ্যাঁ, এখানে হ্যাঁ 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 হ্যাঁ, এখন এখন একদম একদম ক্লিয়ার। ঠিক আছে ঠিক আছে, ওকে। ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার আছে তো? ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, আমরা পড়ি। হ্যাঁ, সমস্যা নাই, একটু গলা দেখা গেলেও সমস্যা নাই, এটা আসলে লেখা বোঝা যাচ্ছে। তো অনুপম যখন গল্পটা লিখতেছে তখন তার বয়স মাত্র 27 বছর। কত বছর বলো তো? মাত্র 27 বছর। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, অর্থাৎ দৈর্ঘ্যের হিসাবে জীবনটা বড় না, দৈর্ঘ্যের হিসাব। মানে দৈর্ঘ্যের হিসাব বলতে যে লম্বায় অনেক বড়, সংখ্যার দিক থেকে অনেক বড়, এরকম না। না, গুণের হিসাবে বড়, অর্থাৎ তার এমন কোন স্পেশাল গুণও নাই যেটার কারণে অনেক সময় থাকে না মানুষ ছোট কিন্তু তার গুণ অনেক বড়, তার গুণ অনেক বড়। তো অনুপমের আসলে এরকম কোন স্পেশাল গুণও নাই, তবুও ইহার একটা বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাসটা তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। অর্থাৎ তার জীবনটাকে সে একটা ফুলের সাথে তুলনা করছে। কেমন ফুলের সাথে? যে ফুলের উপর ভ্রমর এসে বসছে। তো তোমরা দেখবা যে ফুলের উপর যখন ভ্রমর এসে যখন বসে, তখন ভ্রমর এসে বসলে ফুলটা মূলত মানে তার যেই ডেস্টিনেশন বা তার যে আসলে ফুলের যে সৌন্দর্য তখন ফুটে ওঠে। তো সে এরকম বলছে যে ফুলের মধ্যে যখন এরকম ফলের মাঝে যখন গুটি ধরে, তার জীবনটা এরকম গুটি ধরিয়া উঠিয়াছে। সেই ইতিহাসটা আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। অর্থাৎ তার যে জীবন সেটা খুবই ছোট এবং সেটাকে সে ছোট করে লিখবে। ছোটকে যারা সামান্য বলিয়া ভুল করেন তাহারা ইহার রস বুঝিবে। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাই আছি। চুকাই আছি মানে কি? শেষ করেছি বা পাশ করেছি। অর্থাৎ অনুপমের কলেজে যতগুলো পরীক্ষা ছিল, অনুপম মোটামুটি সব পরীক্ষা শেষ করছে। ছেলেবেলা আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন। তো অনুপম দেখতে আমার মতো অনেক সুন্দর ছিল। তো বেশি সুন্দর থাকার কারণে তখন বেশি সুন্দর থাকার কারণে তখন অনুপমকে কি করছে? অনুপমকে তার শিক্ষকরা একটা ফুলের সাথে তুলনা করতো, যেটা হচ্ছে শিমুল ফুল। এটা একটা ফলের সাথে তুলনা করতো, যেটা হচ্ছে মাকাল ফল। আচ্ছা, অনুপমকে কেন শিমুল ফুল বলতো? শিমুল ফুল হচ্ছে দেখতে খুবই সুন্দর কিন্তু ফুলের মধ্যে কোনো গন্ধ নাই। শিমুল ফুল হচ্ছে কি? দেখতে খুবই সুন্দর কিন্তু ওই ফুলের মধ্যে আসলে কোনো গন্ধ নাই। এখন ফুলের মধ্যে যদি গন্ধ না থাকে, ওটা কি আসলে ফুল বলা যায়? না। এরপর দেখো এই যে মাকাল ফল। মাকাল ফল হচ্ছে এমন ফল যেটা দেখতে খুবই সুন্দর কিন্তু ভীষণ দুর্গন্ধ। তো অনুপম ছিল এরকম, যে দেখতে খুবই ফিটফাট কিন্তু ভিতরে অনেকগুলো মেয়ে দেখবা যে দেখতে খুবই ফিটফাট, দেখতে মনে হয় যে জান্নাত থেকে পালায় আসছে, কিন্তু তলে তলে এমন আকামের সাথে জড়িত যে ওই যে মাকাল ফলের মতো আর কি, যে দেখতে ফিটফাট। অনেক মেয়ে আছে না দেখতে ফিটফাট, মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয়, আর ভেতরে সদরঘাট, তাই না? তো অনুপম ছিল এরকম, যে দেখতে খুবই সুন্দর ছিল কিন্তু তার আসলে কোনো গুণ ছিল না। হ্যাঁ, ওই যে বললাম, সে একটু নির্বোধ টাইপের ছিল, সবসময় মামার পরিবারের কথার বাইরে সে কখনো যেতে পারতো না। তো
তো এই জন্য তাকে এটা নিয়ে বিদ্রুপ করতো। ইহা তো তখন বড় লজ্জা পাইয়াছে, কিন্তু বয়স হইয়াছে একথা ভাবিয়া, কিন্তু বয়স হইয়া একথা ভাবিয়াছে, যদি জন্মান্তর থাকে, জন্মান্তর মানে কি অন্য জনম, তবে আমার মুখের স্বরূপ পণ্ডিত মশাইয়ের মুখে বিদ্রুপ করিবা, বিদ্রুপ আবার যেন অমনি করিয়া প্রকাশ পায়। অর্থাৎ আমি যদি অন্য জনম যদি পাই, তাহলে আমি যাতে এই যে পণ্ডিত মশাইরা আমার মুখে যেটা বিদ্রুপ করতো এটা যেন প্রকাশ পায়, এরকম। আমার পিতা এককালে গরিব ছিলেন, অর্থাৎ এই যে অনুপমের পিতা কি ছিলেন, এককালে গরিব ছিলেন, ঠিক আছে। অনুপমের পিতা এককালে গরিব ছিলেন, এখানে আমরা জানি, অর্থাৎ গরিব ঘরের মানুষ ছিল অনুপমরা মূলত। ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছিলেন। তাহলে খেয়াল করে দেখো, অনুপমের বাপে এককালে উকিল মানে গরিব ছিল, এবং ওকালতি তার মানে অনুপমের বাপের পেশাটা এখান থেকে আমরা জানতে পাই, সেটা হচ্ছে উকিল ছিলেন। ওকালতি করিয়া তিনি ভরপুর টাকা রোজগার করছেন, ভোগ করিবার নিমেষ মাত্র সময় পান না, অর্থাৎ অনেক টাকা, কিন্তু এই টাকা তিনি যে ভোগ করবেন ওই সময়টা তিনি পান নাই। তো দেখবা যে যারা বেশি টাকা ইনকাম করে, বা সবসময় যাদের আসলে টাকা ইনকামের প্রতি যাদের মানে চিন্তাধারা থাকে, ওরা আসলে টাকাটা ভোগ করতে পারে না। যেমন আমার কথাই আমি যদি বলি যে আমার মানে যা টাকা আছে কম বেশি, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি আসলে আমার টাকাটা ভোগ করতে পারি না। তোমরা দেখবা যে আমি কখনো মানে ট্যুরে যাই না, কক্সবাজার যাই না, দেশের বাইরে যাই, মানে সরি কক্সবাজার বলতে মানে কক্সবাজার বললে এটাকে অনেকে আবার খারাপ ভাবে না, মানে দেশের মধ্যে আর কি। তো দেশের মধ্যে ঘুরতে যাই না, দেশের বাইরে ঘুরতে যাই না। তো থাকে না যে মনে হয় যে টাকাটা আসলে মানে একটু ঘুরেফেরা করে মানে টাকা খরচ করা বা টাকাটা আসলে ভোগ করা, এটা আসলে পাই না। এটা দেখি বিয়ে শাদী করলে হয়তো হবে, ঠিক আছে। হয়তো হয়তো মানে কারোর জন্য হয়তো এই টাকাগুলো এখনো খরচ হচ্ছে না। কেউ আসলে হয়তো টাকাগুলো খরচ হবে, হতেই পারে, তাই না? আচ্ছা, তো মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ। অবকাশ মানে হচ্ছে ছুটি, অবকাশ মানে কি ছুটি। তাহলে তিনি যে মারা গেলেন, মারা যাওয়ার পরে মানে তিনি যে যে মানে টাকা ইনকাম করা যে বন্ধ করলেন, এটাই মনে হচ্ছে তার প্রথম ছুটি। অর্থাৎ দেখবা যারা টাকা ইনকাম করে তোমাদের, ওরা দেখবে যে টাকার প্রতি একটা নেশা থাকে। যেমন আমার মাঝে মধ্যে আমার প্র্যাকটিক্যাল লাইফও আমি এটা দেখছি, যদি এখন অনেক কমাই ফেলছি, বাট একটা সময় অনেক টাকা ইনকামের নেশা ছিল। সারাক্ষণ মানে কখন কোন জায়গাতে ক্লাস নিলে, কোন জায়গাতে কি করলে টাকা ইনকাম করবো, কোন জায়গাতে ব্যবসা করলে টাকা ইনকাম আরো বেশি হবে, এটা একটা টাকার নেশা, অনেক বড় নেশা। তো এই নেশাটা আমার মধ্যে একটা সময় ছিল, এখনো আছে এরকম না, বাট যারা টাকা ইনকাম করে তাদের মধ্যে স্টিল এই নেশাটা থাকে। তো তিনি এরকম ছিলেন, অনুপমের বাবা। তখন অল্প বয়স, মার হাতে আমি মানুষ, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে অনুপম কার হাতে মানুষ? মার হাতে মানুষ। মা গরিব ঘরের মেয়ে ছিলেন, অর্থাৎ মাও ছিলেন গরিব ঘরের মেয়ে, খুব বড় লোকের মানে রিচ কিড ছিলেন না অনুপমের মা। তাই আমরা যে ধনী, কথা তিনি বলেন না, আমাকেও ভুলতে দেন না। অর্থাৎ অনুপমের মা এটা তাদেরকে ভুলতে দেন না যে বাবা আমরা কিন্তু ধনী। এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা তোমাদেরকে একটু বলি। ভাই পাঞ্জাবিটা অনেক সুন্দর, ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা, এটা না এখনো কিন্তু ব্লার আছে। দেখো, তো যেখানে ছিলাম সেখানে একটু যাই, দেখো। তো যেটা বলছি যে যারা দেখবে বড় লোক, মানে যারা বড় লোক জন্মগতভাবে, বা যারা বড় লোক বা যারা ধনীর সন্তান, ওদের মধ্যে আসলে অহংকার বোধটা কম। তোমরা দেখবা তোমাদের অনেক ক্লাসমেট যার বাপের টাকা আছে বা যে জন্মগতভাবেও ধনী, ওর কিন্তু একটু ভাবসাব কম। আর ওই যে যার টাকা নাই, ওর দেখবা যে মানে টাকা নাই, হঠাৎ করে টাকা হয়েছে, ওর দেখবা যে ভাবের অভাব নাই। বান্ধবী যেটা মনে করো গিয়ে জীবনে কোনোদিন একটা দামি জামা কিনতে পারতো না, একটা লিপস্টিক কিনতে পারতো না, ও মনে করো গিয়ে কোন রকম বিদেশি আলা বড় লোক বেটার লগে যখন বিয়েছে, তখন দেখবা যে ওর ভাবের আর অভাব নাই, মানে ওর ভাবের আহ, ওর ভাবের ঠেলাই আর বাঁচতে পারবে না। তো অবস্থা এরকম আর কি। তো অনুপমের মায়ের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম যে মা গরিব ঘরের মেয়ে ছিল, কিন্তু মা যে এখন যে বড় লোক হয়েছে, তার যে জামাই যে টাকা আছে, এটা সে আসলে ভুলতে দেন না। যে আজকে ফেসবুকে একটা মেয়ে দেখতেছি যে একটা ভিডিওতে যে সাংবাদিক গুলোর জুতা ফিটা করা দরকার, এডি ইয়ে করে যে আমার জামাই ইউএসএ থাকে, সরি জামাই না, সরি বয়ফ্রেন্ড ইউএসএ থাকে, তো সে টাকা দেয় 4-5 লাখ টাকা, এটা কোনো বিষয় না, আমি অমুক ব্র্যান্ডের জিনিসটা আমি তো পড়িই না, আমার কসমেটিক ব্যবহার এত টাকা যায়, ওই টাকা যায়, ওই টাকা যায়। তো যেগুলো হচ্ছে ফকিন্নি, যাই দেখো যে মাইয়া একেবারে ফকিন্নি, মানে এরকম মানে যারা অনেক বেশি ফকিন্নি টাইপের, কিন্তু হঠাৎ করে টাকা হয়, ওদের দেখবে যে অনেক ভাবসাব থাকে। আর যাদের জন্মগতভাবেই টাকা আছে, তারা আমার মতো সহজ সরল, বুঝছো? তো অনুপমের মা ছিল এরকম। শিশুকাল হয়তো আমি কোলে কোলেই মানুষ বোধ করি, অনুপম একেবারে কোলে কোলে মানুষ। যারা ছোটবেলা আমি অনেক আদর ছিলাম, আমার তো বোন ছিল 4টা, আমার 4 বোন, আমার বড়, এবং তারপর আমি এক ভাই, বুঝছো? মানে তারপর হচ্ছে আমি হয়েছি। তাহলে বুঝো আমার বাপ মার কত সংগ্রাম, কত স্ট্রাগলের পর আমি দুনিয়াতে আসছি। তা আমার সবাই কোলে কোলে রাখতো। বোন ছিল বড় সাইডটা, খালতো বোন মামতো, ছোটবেলায় তো চেহারা ছিল পুরো নাদুস নুদুস ঝাঁকানাকা চেহারা ছিল, যেই দেখতে হেই মনে করে আগে কোলে লইতো, এই অবস্থা ছিল।
এখন আর কে করলো নয় না, এটা বললে খুব আফসোস লাগে। যাই হোক, তো তো এটা এই লাইনটা দ্বারা বুঝা যায় যে অনুপম ছোটবেলা থেকে খুব আদরে মানুষ হয়েছে। এক বাপের এক ছেলে, আবার আমি 4 বোনের পর এক এক এ- এক ভাই। তো বুঝতে পারতেছে আমার ব্যাপারটা একটু অন্যরকমই ছিল ছোটবেলা থেকে, একটু যে আমাকে দেখেই মনে হয় যে, তাই না? তো সেজন্য আমি আমি এখন পর্যন্ত পুরোপুরি মানুষ মানে বয়স হইল না, ওই জন্য সে আসলে একটু ফ্যামিলিতে আসলে একটু ছোটই থেকে গেল। দেখবা যে যারা একটু ফ্যামিলিতে একটু বেশি আদরে থাকে, ওরা দেখবা যে ওরা বড় হইলেও বাপ মা মনে করে যে ও আসলে অনেক ছোট, যেটা আমার বাবা মা মনে করে আমি এখন অনেক ছোট। মানে সাহস করে যে আসলে বিয়ের কথা যে বলবো, বুঝছো, এটা আসলে বলতে পারি না। যে বলো যে তোর কাছে কে বিয়ে দিব, এই সেই, হুম, কে বিয়ে দিব, তোর এনে বিয়ের বয়স হয়েছে, তুই কিছু বুঝস। তো আমি তো আসলে লজ্জায় বলতে পারি না যে আসলে আহ, যাই হোক। তো আচ্ছা, এরপর আসে, এরপর দেখো আমরা একটু অনুপম সম্পর্কিত আরো অনেক ইনফরমেশন আছে। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কলে গজাননের ছোট ভাই। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। অনুপম বলতেছে যে আমাকে দেখলে মনে হবে যে আমি হচ্ছে দেবী অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই। গজাননের ছোট ভাইয়ের নাম কি? গজাননের ছোট ভাই হচ্ছে কার্তিক। তো কার্তিককে দেবী অন্নপূর্ণা সবসময় কোলে কোলে রাখতো। তো সে ওই উপমাটাই দিচ্ছে যে আমাকে দেখলে এখনো ওরকম ছোট মনে হয়, মনে হচ্ছে যে গজাননের বা গণেশের ছোট ভাই কার্তিক আমাকে দেখে তাই মনে হয়। আমার আসল অভিভাবক আমার মামা, অর্থাৎ এই যে যত নষ্টের মূল এই অনুপমের এই মামা হচ্ছে তার আসল অভিভাবক। তিনি আমার চেয়ে বড়জোর বছর 6 বড়। আহ অনুপমের যে মামা ছিল, মামা তার থেকে বড়জোর 6 বছর, অর্থাৎ বছর 6 বড়। মানে বুঝতেছো যে মামা ভাগিনার থেকে মাত্র 6 বছরের বড়। তোমাদের কারো কি এরকম আছে যে মামা বা খালা মানে বয়সে অনেকটা কাছাকাছি? এটা কখন হয়? এটা হয় হচ্ছে যখন দেখবে যে নানা মনে করো বুড়ো বয়স পর্যন্ত বাচ্চা কাচ্চা লইব, তখন দেখা যায় মামার বয়স আর ভাগিনার বয়স সেম, ভাগ্নির বয়স আর আহ, আহ, বঞ্জির বয়স সেম হয়ে যায়। তো অনুপমের নানা কি কামড়া করছে চিন্তা করো এবার। আহ কিন্তু ফল্গুর বালির মতো, অর্থাৎ অনুপমের মামা বছর তার থেকে মাত্র 6 বছরের বড় ছিল অনুপমের থেকে, কিন্তু ফল্গুর বালির মতো। অর্থাৎ ফল্গু হচ্ছে ভারতের একটা নদী, গয়া অঞ্চলের একটা নদী, এটা হচ্ছে অন্তঃসলিলা নদী। এই নদীটা কেমন? এই নদীটা উপরে হচ্ছে এরকম বালির আস্তরণ, ঠিক আছে, উপরে বালির আস্তরণ, আর এই যে নিচে হচ্ছে পানি, বুঝছো? তো এই পানিটাকে বালিগুলো মনে হচ্ছে যে এরকম এরকম। আচ্ছা, আমি কি বেশি মানে বেশি বিনোদন দিয়ে ফেলতেছি নাকি রে বাবা? বেশি বিনোদন দিয়ে ফেলতেছি, তাহলে বিনোদন কমাই দিতে হবে। মানে বিনোদন দিতে দিতে পরে যায় দেখি যে এর কি কয় 22 মিনিট শেষ কেমনে কি। তো এই বিনোদন দিতে দিতে পরে দেখা যায় যে পড়ার দিকে মনোযোগ নাই, তাহলে আর কেমনে নেবো? আমার এরকম অনেক কিছু না যে ভাই আপনার ক্লাস করলে তো ভাই আমি আপনি কি বলতেছেন এটার দিকে আমি তো বই ধরতে পারি না, যে বইতে আপনি কি পড়াইতেছেন এটা তো ধরতেই পারি না, আমি তো আপনার কথা শুনেই আমার অবস্থা খারাপ হয়ে যায়। তো তাহলে সমস্যা আছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন এরপর এরপর আসো যে বড়জোর বছর 6 বড়, অর্থাৎ ওই যে ফল্গু নদীর পানিকে বালিগুলো এরকম, অর্থাৎ ভিতর দিয়ে পানি আর উপর দিয়ে বালি, তো বালিগুলো মনে হচ্ছে পানিকে এরকম জড়াই ধরে থাকে। তো অনুপমের মামাও ছিল এরকম, তার পরিবারটাকে কি করতো, তাদের পরিবারটাকে এরকম ধরে রাখতো। আমাদের সমস্ত সংসারে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন, তাহাকে খুঁড়িয়া এখানকার এক গুন্ডুস রস পাইবার জো নাই। অর্থাৎ তাকে ছাড়া আমরা বলি না যে আমাকে ছাড়া এক ফোঁটা পানিও পাবি না, এরকম। অর্থাৎ তার মামাকে ছাড়া তাদের পরিবার আসলে কোনো কিছুই হয় না। এ কারণে কোনো কিছুর জন্য আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না। অর্থাৎ এই যে সবকিছু মামাই করে দেয়, মামা তাদের পরিবারের সমস্ত যা কিছু আছে সব মামা করে দেয়, বাজার করা হইতে সবকিছু মামা করে দেয়। তো অনুপমকে আলাদা করে কোনো জিনিস আর ভাবা লাগে না, ঠিক আছে? অনুপমকে আলাদা করে আর কোনো জিনিস ভাবা লাগে না। এই যে তোমরা যে হাসতেছো, এত এত যে হাসির ইমোজি, আমি তো কমেন্টই দেখতেছি না। খালি এই যে মনে করে এখনকার ছেলেমেয়েরা তো ডিপ্রেস, তো আমার ক্লাস করে যদি হাসতে পারো, তো এটার জন্য তো আমার আলাদা টাকা দেওয়ার দরকার। আচ্ছা, টাকা না দাও, ঈদে তো অন্তত একটা পাঞ্জাবি তো গিফট করতে পারো, পারো না? এটা তো পারো। আমি বলছি না আমাকে পাঞ্জাবি দিতেই হবে, চাইলে দিতে পারো পাঞ্জাবি সাইজ 42, ঠিক আছে? কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র। এই যে ছেলেরা এটা ক্যাপশন দিতে পারো, ছবির ক্যাপশন, হ্যাঁ, যে কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র, বুঝছো? একটা ইউনিক ক্যাপশন, ছবি দিয়ে এটা দিয়ে দিবে। এটা আমি একবার দিছিলাম, দেওয়ার পরে এটা ব্যাপক ভাইরাল হয়েছে এই ক্যাপশন। এই ক্যাপশনের আসলে জনক আমি, লিখছে রবীন্দ্রনাথ, কিন্তু এটা ক্যাপশন হিসেবে প্রথম অ্যাপ্লাই করছি আমি ছবিতে। তো বলো যে আমাকে মানে মেয়ে তো স্বীকার করবে করবে, মেয়ের বাপেও করবে যে আমি ভালো ছেলে, সৎ পাত্র। তো আমরা ওরকম মাঝে মধ্যে বলি না যে নিজেকে এমন মোটিভেশন দেয় আমাদের, এমন ভাবে প্রস্তুত করো, মেয়ে কেন, মেয়ের মা তোমার কাছে বিয়ে বসতে চাইবে, হ্যাঁ, তুমি মেয়েকে নিয়ে চিন্তা করতেছো, মেয়ের মা বিয়ে বসতে চাইবে, এইভাবে নিজেকে গড়ে তোলো। তো অনুপম এখানে বলতে যে আমি, মেয়ে তো স্বীকার করবে করবে, মেয়ের বাপও স্বীকার করবে আমি সৎ পাত্র। তামাকটুকু পর্যন্ত খাই না, আর এই যে তামাকটুকু পর্যন্ত খাই না, এই যে তামাক, মানে এখন ধরো তামাক তো, তখন তো তামাক এভেলেবেল সবাই খাইতো, এখন যেমন ছেলেরা সিগারেট খায়,
খুব কমন সিগারেট খাওয়াটা, সিগারেট খেলে মনে করো যে ড্যাশিং মানে পশ অনেক কিছু। তো তো এখন কোনো ছেলে যদি ধরো আমি যদি এখন গর্ব করে বলি, গর্ব করে বলার কিছু নাই। তো আমি এমনিতেই খাই না। আমি কখনো সিগারেট খাই না। তার মানে কি? তো তার মানে এটা খুব ভালো বিষয়। তো এইখানে অনুপম ওইটাই বলছে আমি তামাকটাও খাই না। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই। ঝঞ্ঝাট মানে হচ্ছে ঝামেলা আরকি। যে আমি ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই। এখন দেখো, কেউ যদি তোমাকে যদি বলে, আমি কি কখনো ক্লাসে আলাদা করে নিজেকে ভালো মানুষ সাজাতে হয় বলো? না, কখনোই হয় না। কারণ তোমরা সবাই জানো আমি ভালো মানুষ। আর আমিও জানি যে আমি ভালো মানুষ। তাহলে ক্লাসে এসে আমাকে কি এক্সট্রা কখনো সাধু সাজতে হয়? আমি অনেক ভালো মানুষ এটা তোমাদেরকে বলা লাগে? আমি যে অনেক ভালো মানুষ এটা তো তোমরা জানোই, তাই না? তো এটা কি আমাকে আবার আলাদা করে তোমাদের কাছে এক্সপোজ করা লাগে? লাগে না ডেফিনিটলি। তো অনুপম ওইটাই বলতে যে আমি যে ভালো মানুষ এটা আমাকে আর বলা লাগে না, এটা সবাই জানে। তাই আমি নিতান্তই ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। অর্থাৎ আমার মা যেটা বলবে ওইটা আমি শুনবো, আমার মা যেটা বলবে না ওটা আমি শুনবো না। অর্থাৎ মায়ের আদেশ সবসময় আমি মেনে চলি। অর্থাৎ এই 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 বৈশিষ্ট্যটা আমার মধ্যে আছে। অর্থাৎ আমি ঘরের কথা সবসময় মেনে চলি, ঘরের বাহিরে আমার অভিভাবকদের কথার বাইরে আমি কখনো যাই না। অন্তপুরের শাসন, অন্তপুর মানে হচ্ছে ঘর, ঠিক আছে, ঘরের ভেতর। অর্থাৎ বলতে যে অন্তপুরের শাসনে, অর্থাৎ ঘরের ভেতরে যে শাসন, সেই ঘরের ভেতরে শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। যদি কোনো কন্যা স্বয়ম্বরা হন, স্বয়ম্বরা মানে হচ্ছে এমন 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 মেয়ে যে নিজের স্বামী নিজে নির্বাচন করতে পারে, মানে নিজের ভাতার যে নিজে ধরে, সহজ বাংলা বললে আর কি। স্বামী নির্বাচন করে যে, নির্বাচন, ঠিক আছে, অর্থাৎ নির্বাচন করে যে বলতে এমন নারী, যদি কেউ এমন হন যে নিজের স্বামী নিজে সিলেক্ট করবে, ঠিক আছে, নিজের স্বামী, এখানে আবার ওই যে প্রেম না যে প্রেম করে বিয়ে করবো ওটা বোঝায়, মানে নিজের স্বামী নিজে সিলেক্ট করবে যে এই ছেলেকে আমার পছন্দ হয়েছে, এ ভালো ছেলে, বা এর সাথে বিয়ে দিতে পারো। তো এরকম যদি কোনো মেয়ে নিজের স্বামী নিজে নির্বাচন করতে পারেন তাহলে এই সুলক্ষণটা স্মরণ করিবেন। কোন সুলক্ষণ? যে আমি তামাক খাই না, আমি মাতার আদেশ মেনে চলি, ইত্যাদি ইত্যাদি, আমি অনেক ভালো মানুষ, ঠিক আছে। তো এটাই এখানে আসলে সে বলেছে। এরপর দেখো, এরপর বলছে যে বিবাহ সম্পর্ক অনুপমের মামার মতামত। এখানে আমরা এই সেক্টরটা জানবো। তো বলছে অনেক বড় ঘর হইতে আমার জন্য সম্বন্ধ আসিয়াছিল। তো অনেক বড় ঘর থেকে আমার জন্য মানে আসছে। এটা মেয়েদের কমন ডায়লগ যে তুমি জানো যে আমার জন্য কত বড় জায়গা থেকে, কত বড় ঘর থেকে আমার আমার জন্য সম্বন্ধ আসছে। হ্যাঁ, মানে ছেলেরা যখন প্রেম করে, প্রেম করলে মাইয়া পোলারে প্যারা দিয়া, মানে পোলার জীবন অর্ধেক খাইয়ে দেয় যে আমার তাড়াতাড়ি বিয়ে করতে হইব, হ্যাঁ, আমার বিসিএস ক্যাডার আসতেছে, ডাক্তার আসতেছে, ইঞ্জিনিয়ার আসতেছে, আর তুমি কি আহ তুমি কি করতেছো, হ্যাঁ, তুমি কি করতেছো, তুমি তাড়াতাড়ি বিয়ে করো, তুমি তাড়াতাড়ি ইয়ে করো। তো পোলা যখন কোনো কিছু যখন করতে পারে না, ওকে ফাইন, তাহলে তুমি তোমার মতো থাকা, আমি আমার মতো থাকি, বিচ্ছেদ। তো এরপর দেখবা যে এই মাইয়া যখন এই প্যারা দিয়ে যখন চলে যায়, তারপর দেখবা যে 2 বছর পর তুমি খোঁজ নিয়ে দেখবে যে মাইয়ার আর বিয়ে হইতেছে, মানে মাইয়ার এখনো বিয়ে হয় না। তুমি তো তাজ্জব হয়ে যাবা যে কিরে তুই আমরা এত পেইন দিলি, এখন তোর বিয়ে হইতেছে না। ওই যখন রিলেশনে থাকে তখন ওর লেগে বড় বড় সম্বন্ধ আসে এবং এটা খুব গর্ব করে সে পোলার বলে। কিন্তু যখন বিচ্ছেদ যখন হয়ে যায়, পোলার যখন প্যারা দিয়ে যখন পোলার জীবন অর্ধেক শেষ করে দেয়, তখন দেখবা যে আর ওর কিন্তু বিয়ে হইতেছে না। এটা একদম জীবনমুখী ঘটনা, তোমাদের যদি কারো কমন পড়ে, মানে তার মানে এই না যে আমার কমন পড়ছে, আমি আশেপাশের মানুষদের থেকে এটা শিখছি। তো তো অনুপম এখানে গর্ব করে বলতে যে আমার আসলে বিয়ের নিয়ে আমার অনেক বড় বড় ঘর থেকে আমার জন্য সম্বন্ধ আসছে, কিন্তু মামা যিনি পৃথিবীতে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, ভাগ্য দেবতার প্রধান এজেন্ট মানে কি? অর্থাৎ যার ইশারা ছাড়া ভাগ্য পরিবর্তন হয় না, অর্থাৎ আমার মামার ইচ্ছা ছাড়া আমার কখনো ভাগ্য পরিবর্তন হবে না, এটা বলছে। বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল, অর্থাৎ মামা বিবাহ নিয়ে তার একটা বিশেষ মত ছিল। সে মতটা কি? সে মতটা হচ্ছে ধনীর কন্যা তার পছন্দ নয়। খেয়াল করো, ধনীর কন্যা তার পছন্দ নয়। অর্থাৎ অনুপমের মামার ধনীর মেয়ে পছন্দ নয়, বড় লোকের মেয়ে তার পছন্দ না। আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেড করিয়া আসিবে। হেড শব্দের অর্থ হচ্ছে নিচ। অর্থাৎ অনুপমের মামা চান যে আমাদের ঘরে যেই মেয়ে আসবে সে মাথা নিচ করে আসবে। এখন বড় লোকের মেয়ে যদি বিয়ে করো, রিচ কিড, গুলশানের মেয়ে যদি বিয়ে করো, তখন সেই মেয়ে কি তোমার ঘরে মাথা নিচ করে আসবে? না, ও তো ঘরে মাথা উঁচু করে আসবে, তাই না? ও কি মূল্যায়ন করবে? করবে না। তো বিয়ের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে বিয়ের ক্ষেত্রে কুফু, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো কুফুটা ইম্পর্টেন্ট। ইসলামে একটা বিধান আছে, সেটা হচ্ছে কুফু, যে তুমি তোমরা যারা জানো কিনা, অনেকে হয়তো জানো না, যে যে তুমি যেই যেই স্টেজে আসো ওই স্টেজ থেকে ওই কাছাকাছি স্টেজে মেয়ে বিয়ে করতে হবে। এখন তুমি হচ্ছে আদার ব্যাপারে, তুমি যদি ওই যে বাংলা সিনেমার চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মেয়ে, মালিকের মেয়ে যদি বিয়ে করতে যাও তাহলে হবে না, সংসার টিকবে না, ঠিক আছে। তো আবেগের ঠেলায় এটা মনে হইলেও পরবর্তীতে মাইয়া আসলে বিবেকের ঠেলায় অন্য আরেকজনের হাত ধরে চলে যাবে। তো এখানে অনুপমের মামা ওই জিনিসটাই চান যে গরিবের মেয়ে বিয়ে করবো, মাথা নিচ করে আসবে, আসতে বইতে ওর কথা শোনাবো, কিছু করবো না। তিনি চান, অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত। অর্থাৎ একদিকে বড়লোকের কন্যা তার পছন্দ না, কারণ বড়লোকের কন্যা মাথা নিচ করে আসবে না। আরেকদিকে তিনি টাকাও চান, এমন বেয়াই চান যার টাকা থাকবে। দেখো, তিনি এমন বেয়াই চান যার টাকা থাকবে, অথচ টাকা দিয়ে, যার টাকা নাই অথচ টাকা দিতে কসুর করবেন না, মানে ভুল করবেন না। এমন বেয়াই চান যার টাকা নাই, ফাইন, ওকে ফাইন, তার কোনো টাকা নাই,
কারণ টাকা থাকলে তো তার অনেক ভাব থাকবে, যার টাকা নাই ফকিন্নি, ওর তো ভাব থাকবে না। কিন্তু এমন ব্যয় চান যে আবার টাকা দিতেও ভুল করবে না, তার মানে তিনি দুইটাই চান, টাকাও থাকবে না আবার টাকা দিতেও ভুল করবে না, এটাই চান। যাই হোক, শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসলে, অর্থাৎ অনুপমদের বাড়িতে যদি কখনো ব্যয় আসে, তখন অনুপমের মামা গুড়গুড়ির পরিবর্তে বাদা হুকায় তামাক দিলে নালিশ খাটবে না। অর্থাৎ ব্যয় যদি আসে, ব্যয় আসলে ব্যয়কে গুড়গুড়ি দিবে না। গুড়গুড়ি হচ্ছে একটু পশ টাইপ জিনিস, একটু দেখবে ওই যে আমাদের ওই যে অনেক সিনেমা টিনেমাতে দেখবে এরকম কালো একটা ডান্ডার মতো থাকে, ওইটাকে এরকম টানে, ওগুলো অনেক দাম, এগুলো একটা 3-4 হাজার টাকা, অনেক দাম এগুলা। তো এমনি আবার দেখবে যে অনেক সময় অনেক মানে ছেলেরা আছে একটু ভাব নেওয়ার জন্য খায়, আবার দেখবে যে অনেকে আছে আবার ফেসবুকে ছবি ছবি দেয়, স্পেশালি সুইমিং পুলে গিয়ে এরকম ছবি তুলে ছবি তুলে হচ্ছে দেয়, বুঝছো? তো এটা একটু মানে একটু পশ টাইপের জিনিস আর কি, একটু দামি জিনিস। তো বেয়াই যদি কখনো আসে, তখন তো আসলে গুরুগুরি বলতে এত এখন যে গুরু যেগুলো এটাকে সম্ভবত ভেব বলে, আর তখন ওইগুলোকে অ্যাকচুয়ালি গুড়গুড়ি বলতো আর কি। তো বেয়াই যদি কখনো আসে, বেয়াকে গুড়গুড়ি দিবে না, বেয়াকে বাদাহুকার মধ্যে তামাক দিবে। বাদাহুকাই তামাক মানে কি? বাদাহুকাই তামাক মানে হচ্ছে যে নারিকেলের যে খোলসটা আছে না, ওইটার ভিতরে তখন তামাক দিয়ে এরকম দেখতে হয় টানতা। ওই যে বাংলা সিনেমাতে একটা ক্যারেক্টার আছে ওই যে আমিনার মা বলে চিৎকার করতো, সারাদিন উঠারে বসে বসে উক্কুর উক্কুর করে এটা খাইতো। আর কিছু হলো আমিনার মা, তার নাম সম্ভবত ওনার নাম ছিল কি আনোয়ার, তাই না? তো সে এটা বেশি বেশি খাইতো আর কি। তো এটা হচ্ছে গুড়গুড়ি। তো বলছে বেহাই যদি আসে, বেহাইকে দামি জিনিস দিবেন। এখন মনে করো বেহাই 2 বেয়ে সিগারেট খায়, এখন এক বেয়ে আসছে, বেয়ার দিল যে আচ্ছা বেহাই ঠিক আছে খাইছেন, এবার একটা সিগারেট নেন। সিগারেট দিল কি? সিগারেট দিল না, দিল বিড়ি, ওই যে 1 টাকার বিড়ি, আকিস বিড়ি দিয়ে দিল যে খান, ভরপুর খান। তাহলে এটা তাকে অপমান করে না? তাকে বেনসন দিল না, তাকে অ্যাডভান্স দিল না, তাকে দামি সিগারেট দিল না, তো সে কি ওই কম ইয়ে দিয়ে দিল। তো বেয়াই যাতে নালিশ না করে এরকম বেয়াই তিনি চান, ঠিক আছে? এরকম ব্যয় তিনি চান। ওকে, তাহলে ব্যয় সম্পর্কে তার এটা হচ্ছে অভিমত। তো আমরা একটু লেভেল 1-এ কোশ্চেন সলভ করি। এখানে কোশ্চেনটা হচ্ছে অনুপম কার হাতে মানুষ? দেখো অনুপম কার হাতে মানুষ? অস্থিমজ্জা মানে হচ্ছে হাড়ে হাড়ে বুঝায় আর কি, বুঝছো? অস্থিমজ্জা মানে হাড়ে হাড়ে। মামা কি বিয়ে করেন নাই? না, মামা আসলে বিয়ে করেন নাই। এখানে মামার বউ সংক্রান্ত বা মামার বিয়ে সংক্রান্ত কোনো আলোচনাই আমাদের এখানে আসে নাই। বুঝছো, গরিবের মেয়ে বিয়ে করলে কিন্তু ঝামেলা আছে। সরি, বড় লোকের মেয়ে। হম অবশ্য এখন বড় লোকের মাইয়াও খারাপ হয়, মানে গরিবের মাইয়াও খারাপ হয়, এটা আসলে আলাদা করে বাছ বিচার করা যায় না আর কি। হুম আচ্ছা, তাহলে বলতো কার হাতে মানুষ? উত্তর হচ্ছে মার হাতে মানুষ। হ্যাঁ, অনুপমের মা কেমন ঘরের মেয়ে বলতো? অনুপমের মা কেমন ঘরের মেয়ে বলতো? অনুপমের মা কেমন ঘরের মেয়ে? উত্তর হচ্ছে মা গরিব ঘরের মেয়ে। ওকে, কাকে দেখলে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই বলে মনে হবে বলতো? কাকে দেখলে? তাহলে উত্তর হচ্ছে অনুপমকে দেখলে, তাই না? অনুপমকে দেখলে মনে হবে যে সে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই। কাকে দেখলে মনে? এরপর দেখো, কন্যার পিতা মাত্র কি স্বীকার করবেন বলতো? কি স্বীকার করবেন? গল্পকথক খুবই সুদর্শন, গল্পকথক খুবই বিনয়ী। এরপর ছিল যে গল্পকথক একজন সুনাগরিক, গল্পকথক একজন সৎপাত্র। স্যার অনেক স্বপ্ন ছিল আপনার লাইভ ক্লাস করব ফাইনালি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি হবে বলতো? এটা হচ্ছে কি আহ গল্পকথক একজন সৎপাত্র। আচ্ছা, এরপর দেখো, অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? কেন সে ভালো মানুষ? ধূমপানের অভ্যাস না থাকায়, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই বলে, মন্দ লোকের সাথে না মেশায়, তারপর হচ্ছে আহ ভালো বংশ জন্মগ্রহণ করায়। তাহলে কি হবে বলতো? তাহলে এটা কি হবে বলতো? এটা যে ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই বলে। আচ্ছা, এরপর দেখো, অনুপমের থেকে তার মামা বড়জোর কত বছর বড়? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। তো আমরা এরকম লেভেল ভিত্তিক ভাগ করছি। আমরা লেভেল 1-এ অনেকগুলো কোশ্চেন সলভ করব, লেভেল 2-তে অনেকগুলো কোশ্চেন সলভ করবো। এভাবে আমাদের লেভেল ভিত্তিক কোশ্চেন গুলো সলভ করা হবে, তাহলে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যেতে পারবো। তাহলে এই কোশ্চেনটা দেখো যে অনুপমের মামা তার থেকে বড়জোর কত বছরের বড় বলতো? উত্তর হচ্ছে বড়জোর 6 বছরের বড়। অপরিচিত গল্পে উল্লেখিত বিবাহ সম্বন্ধে কার একটা বিশেষ মত ছিল? অপরিচিত গল্পে বিবাহ সম্বন্ধে কার একটা বিশেষ মত ছিল বলো? অপরিচিতা গল্পে বিবাহ সম্বন্ধে কার একটা বিশেষ মত ছিল? অপরিচিতা গল্পে বিবাহ সম্বন্ধে কার একটা বিশেষ মত ছিল? তাহলে কার একটা বিশেষ মত ছিল বলতো? উত্তর হচ্ছে মামার একটা বিশেষ মত ছিল। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো আমরা একটু দেখি কিভাবে কন্যার সন্ধান পাওয়া গেল। হুম সেটা আমরা একটু দেখি। তো দেখো, আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে অনুপমের বন্ধুর নাম কি? হরিশ। এবং হরিশ কোথায় কাজ করে? কানপুরে কাজ করে। সে ছুটিতে কলিকাতা আসিয়া, অর্থাৎ সে
কানপুর থেকে সে কলকাতা আসে, কলকাতা বলতে বোঝানো হচ্ছে বর্তমান কলকাতা, কলকাতা আসিয়া আমার মন উতলা করিয়ে দিল, একদম তার মন উতলা করে দিল। কিভাবে উতলা করলো? ও হে, সে বললো ও হে, মেয়ে যদি বলো একটি খা ডট ডট, বুঝছো, মেয়ে আছে। ডট ডট মানে কি? শব্দটা হচ্ছে খাসা। এখন আক্ষরিক অর্থে খাসা মেয়ে বলতে অ্যাকচুয়ালি কি বুঝাই, মানে খাসা মেয়ে বলতে উম, কিভাবে তোমাদেরকে বুঝাই, খাসা মেয়ে বলতে বুঝাই এমন মেয়ে উম, উম, যেই মেয়ের আম, যেই মেয়ের কোনো অংশে কোনো কিছুতে কোনো কম নাই, মানে ভরপুর আছে, বুঝছো, সবকিছুতে। এটাকে বলা অ্যাকচুয়ালি খাসা আর কি। মানে সহজ কথা আরো সুন্দর করে বললে পারফেক্ট, মানে যে একদম পারফেক্ট, কোনো কিছুতে কোনো কমতি নেই। কিছুদিন পূর্বে এমএ পাশ করিয়েছি, তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আসতে পারে যে অনুপম মাত্র কি পাশ করেছে? উত্তর হচ্ছে কিছুদিন পূর্বে সে মাত্র এমএ পাশ করেছে। সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে শুধু দুদু করিতেছে, পরীক্ষা নাই, উমেদারি নাই, অর্থাৎ তার তো এখন এমএ পরীক্ষা শেষ, তার আর কোনো পরীক্ষা নাই। উমেদারি মানে হচ্ছে চাকরির, মানে চাকরির জন্য দন্না দেওয়া। অনেক সময় ওই যে পরীক্ষা শেষ হলে আমরা ফাইল নিয়ে বিভিন্ন অফিসে ঘোরাঘুরি করা, চাকরির জন্য পড়াশোনা করা, তো তার তো এটা চিন্তা নাই, এই জন্য আর কি। চাকরি নাই, নিজের বিষয় দেখবার চিন্তা নাই, শিক্ষা নাই, ইচ্ছাও নাই, থাকিবার মধ্যে ভেতরে আছেন মা, তাহলে ভেতরে আছেন কে? মা, এবং বাইরে আছেন মামা, অর্থাৎ ভিতরে আর বাইরে শুধু মা আর মামা ছাড়া আসলে তার কেউ নেই এই অবকাশের মরুভূমির মধ্যে। আচ্ছা খেয়াল করে দেখো, অবকাশের মরুভূমি মানে কি? অবকাশের মরুভূমি হচ্ছে আনন্দহীন প্রচুর সময়, অর্থাৎ আমরা আমাদের যখন পরীক্ষা টরীক্ষা যখন হয়ে যায় তখন দেখবা যে আমাদের অনেক হাতে অনেক সময় থাকে, তাই না? তো এরকম বলতে যে এরকম অলস সময় পার করতেছি, আনন্দহীন এরকম সময়ের মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপে মরিচিকা দেখিতেছিল। অর্থাৎ দেখবা যে ছেলেদের ক্ষেত্রে এটা নিশ্চয়ই কমন পড়বে হোপফুলি, যে যখন দেখবা যে কোনো কাম থাকে না, খুব অলস সময় যায়, একেবারেই কোনো কাম কাজ নাই, মনে করো পরীক্ষা শেষ, সবকিছু শেষ, এখন হাতে কোনো কাম কাজ নাই, তখন এই যে অনুপমের মতো অবস্থা, বিশ্বব্যাপী নারী রূপে মরিচিকা দেখতেছে, তখন ছেলেদের মাথার ভিতরে খালি মেয়ে 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 ঘুরে, যে ইস পরীক্ষার হলে ওই মেয়েটার দেখলাম, আজকে রিলসে এই মেয়েটার দেখলাম, আজকে অমুক বান্ধবীর দেখলাম, এটা আমার ক্রাশ। তখন মেয়েদের নিয়ে ছেলেদের মাথার মধ্যে ব্যাপক চিন্তা ভাবনা হয়, এবং এই চিন্তা ভাবনা থেকে তখন হচ্ছে যে শয়তান আসলে ভর করে তাদের উপরে, প্রত্যেকটা ছেলের উপরে শয়তান ভর করে। এই জন্য একা থাকতে এটাকে নিষেধ করা হয়। হ্যাঁ, আমি জানি না মেয়েদের ক্ষেত্রে কি, বাট ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রেও ডেফিনেটলি একই, তবে ছেলেদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি কাজ করে, যে একা থাকতে নিষেধ করা হয়, কারণ একা থাকলে ওই শয়তান তোমার মধ্যে নানা জল্পনা কল্পনা ইয়ে করে দিবে, বুঝছো। মনে করো যারে তুমি জীবনে দেখাও নাই, যারা খালি ফোনে দেখছো, তারে নিয়ে তোমার ভিতরে এমন এমন চিন্তার মানে জাগাই দিবে শয়তান, যে তুমি মনে করো গিয়ে স্বাভাবিক থেকে তুমি অস্বাভাবিক হয়ে যাবে। কথা বুঝতে পারছো? তো ঘটনা আসলে কিন্তু এইটাই হচ্ছে। তো যেহেতু সময় নাই, আকাম্য সময়, দেখবা যে যারা যাদের লাইফে বেশি মেয়ের প্রভাব যারা বেশি, মনে করো অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, অনেকগুলো মেয়ের সাথে চ্যাটিং করে, অনেকগুলো বান্ধবী আছে, ওরা হচ্ছে মানে অথর্ব, ওরা হচ্ছে তোমার খুব অর্বাচীন টাইপের, যাদের হাতে অনেক সময়, তো হাতে সময় থাকলেই তো এগুলো মাথায় আসে। তো অনুপমের ক্ষেত্রে সেই জিনিসটা হয়েছে, এই জন্য বলতেছে আকাশে তার দৃষ্টি, যখন সে আকাশে তাকায়, ওই যে বললাম না, যখন অনেক বেশি অবসর টাইম থাকবে তখন মনে হচ্ছে চারদিকে তাকাইলে মনে হচ্ছে নারী, ঘুমাইতে যাবে মনে হচ্ছে পাশে কোন নারী শুয়ে আছে, ঘুম থেকে উঠবা মনে হবে যে কোন নারী তোমাকে উঠাই দিতেছে। সব সময় তুমি খালি চিন্তা করবা, ঘুম থেকে যখন উঠবা তখন তুমি কল্পনা করতে লাগবা যে কোনো এক নারী তোমাকে ঘুম থেকে মানে কিভাবে উঠে দিতেছে সেই দৃশ্যটা না বলি, বাট তোমাকে উঠে দিতেছে, এটা তোমার মাথার ভিতরে তখন ক্যাচ করবে। তো এটা হচ্ছে কখন, যখন অনেক বেশি অবসর সময় থাকে, তখন সেটা বলছে যে আকাশে তার দৃষ্টি, আমি যখন আকাশের দিকে তাকাই তখন মনে হচ্ছে তার দৃষ্টি দেখতে পাই, বাতাসে তার নিঃশ্বাস, যখন শোঁ 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 করে যখন বাতাস বয়ে যায়, তখন মনে হচ্ছে যে আমার কানের গোড়ায়, কানের কাছে কোনো নারী নিঃশ্বাস নিচ্ছে। এখন মানে রবীন্দ্রনাথের তুমি মানে চিন্তা শক্তি, এই যে এই যে তুলনা, এটা তুমি অপ্রার্থিব। আমরা সাধারণত কি বলি যে মানে দেখতে সুন্দর, সেই অস্থির জোস। রবীন্দ্রনাথ এমন একটা তুলনা দিল যে বাতাসের শব্দের সাথে আমি নারীর নিঃশ্বাস পাই। এখন মানে ছেলেরা জাস্ট চিন্তা করো, তুমি যদি তোমার কানের কাছে এসে কোনো মেয়ে যদি নিঃশ্বাস নেয়, তুমি তো মানে ওইখানেই শেষ, ফিদা তুমি, মানে তুমি শুয়ে মানে পড়ে যাবে তুমি, ব্যাপারটা এরকম না? আর তুমি যারা পছন্দ করো, সে যদি তোমার কানের কাছে যদি নিঃশ্বাস নেয়, শেষ শেষ, মানে এটা অন্য লেভেলের তুলনা। ওকে, তরুমর্মে তার গোপন কথা, যখন গাছের পাতা পড়ে, যখন গাছের পাতা পড়ে, তখন মনে হচ্ছে যে কোনো নারী আমাকে তার গোপন কথা বলতেছে। এখন চিন্তা করো, শুধু কথা বলতেছে না, আই লাভ ইউ বলতেছে না, রবীন্দ্রনাথ তুলনাটা এমন ভাবে দিলেন যে গোপন কথা বলতেছে। তার মানে একটা নারী যদি তোমাকে যদি তার কোনো একটা গোপন কথা বলে, তাহলে সেই কথার কোন কথা হইতে পারে, চিন্তা করতে পারতেছো তুমি? তুলনাটা দেখছো? আচ্ছা, তো এখানে সেই জিনিসের চিন্তা করতেছে, এরপর বলছে যে এমন সময় হরিশ আসিয়া বলল, অর্থাৎ আমার আমার মনের মধ্যে সবসময় এখন মেয়ে মেয়ে মেয়ে, নারী 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 ঘুরতেছে,
আর এই সময় এসে হরিশ বলল, মেয়ে যদি বলে একটা খাসা মেয়ে আছে। আমার শরীর মন বসন্তের বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে আলো ছায়া বনিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক, অর্থাৎ হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়ে বর্ণনা করার শক্তি তার ছিল। অর্থাৎ কিছু মানুষ দেখবা যে মানে ঘটনা যদি হয় একটুক, ওইটারে মনে করে তেল দিয়ে মশলা দিয়ে এটারে এমন ভাবে রিপ্রেজেন্ট করবে, মানে অস্থির জোস, ঠিক আছে। তো এরকম একটা সাহিত্যে একটা ইয়ে আছে, তোমরা ওইটা সাহিত্যে এরকম না বলি, আমি ওই উপন্যাসটার কাহিনী বলতে গেলে অনেক সময় চলে যাবে আর কি। তো ঘটনাটাও ওরকম আর কি, যে দুই রাজা, তো দুই রাজার মধ্যে এক রাজা মানে রাজার মেয়েকে পছন্দ করে। তো রাজার মেয়ে আবার যেটা করলো, রাজার মেয়ে ওই রাজার মেয়ের কাছে ওই আরেক রাজা, মনে করো দুই রাজা, একজন রাজা আরেকজন রাজা, দুই রাজা, আর এটা হচ্ছে রাজার মেয়ে, তিন নাম্বারটা হচ্ছে রাজার মেয়ে। তো এই রাজা রাজার মেয়েকে পছন্দ করে, ঠিক আছে। তো এই রাজা আসলে কিন্তু রাজার মেয়ের নামই জানে না। তো এই রাজার আবার যেই বউ, ওই বউ মানে বউ বলতে তার এক্স, তো তার এক্স এর যেই বান্ধবী, সে তার বান্ধবীকে পাঠায়। বান্ধবী এসে এই মেয়েকে বলে, অর্থাৎ রাজার মেয়েকে বলে যে এই রাজা তো সুন্দর না, অমুক একটা রাজা আছে, এই রাজা দেখতে ভীষণ সুন্দর, তুমি এই রাজাকে। তো এখন কি করে, একটা মানে তেল মশলা দিয়ে এমন ভাবে বলে, রাজার মেয়ে কি করে, এই রাজার প্রেমে পড়ে যায়, কিন্তু আসলে সে কিন্তু দেখেই নেই। তো এরকম দেখবে অনেক মানুষ আছে যে খুব রস দিয়ে কথা বলে। তোমাদের আশেপাশে অনেক বন্ধু আছে যাদের দেখবে যে যাদের ছাড়া আসলে মানে আড্ডাই জমে না, এরকম মানুষ আছে। তো হরিশ ছিল এরকম। আর আমার মন ছিল তৃষ্ণার্ত। এখানে দেখছো কি লাইনটা বলছে, মানে হোয়াট এ লাইন, যে আমার মন ছিল তৃষ্ণার্ত। অর্থাৎ ধরো তোমার অনেক বেশি পানির পিপাসা, তৃষ্ণার্ত দ্যাট মিন্স কি পানির পিপাসা। ধরো তোমার অনেক বেশি, অনেক সময় মানে এখন তুমি এটা ভালো আহ তুমি এটা ভালো বুঝতে পারো, ইফতারের আগে খুব পানি খেতে মন চায় না। এখন ধরো আমি তোমার সামনে দিয়ে গিয়ে এরকম পানির একটা বোতল, ফ্রিজের পানির, নর্মাল পানির একটা বোতল নাড়াইতেছি, তোমার কি মন চাইবে, এটা নিয়ে ধম করে খাই ফেলাই, এরকম মনে চাইবে। তো অনুপম বলতে যে আমার মনে তো এমনি নারী 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 করতেছে, আর এদিকে হরিশ আমারে রস কষ দিয়া এমন ভাবে এক নারীর ঘটনা আমার সামনে তুলে ধরতেছে, আমি তো আর থাকতে পারতেছি না। মানে তৃষ্ণার্ত মানে তো বুঝতেছে, এটা কিন্তু ওই তৃষ্ণা না, পানির তৃষ্ণা না, এটা হচ্ছে প্রেমের তৃষ্ণা, প্রেমের তৃষ্ণা, বুঝছো। আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটি পড়িয়ে দেখো। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে হরিশ কি জমাইতে অদ্বিতীয়, আসর জমাইতে অদ্বিতীয়। কিছু কিছু মানুষ আছে যে হরিশ হুম কিছু কিছু মানুষ আছে যে আসর জমাইতে খুব ভালো জানে। ওই যে বললাম না, কিছু মানুষ আছে তাদের সাথে আসলে আসর জমাই না, তাই সর্বত্র তার খাতির। মামাও তাকে পাইলে ছাড়তে চান না, কথাটা বৈঠকে উঠলো। অর্থাৎ মামা তো যারা দেখবে যারা অনেক বেশি রসিক মানুষ, তাদেরকে মানুষজন পাইলে আর ছাড়তে চান না। তা আমিও এরকম আর কি, বুঝছো, একটু বেশি রসিক মানুষ। আমি আসলে যেমন আজকের ক্লাসটা আমি কিন্তু আসলে বন্দি পাঠশালা থেকে নেওয়ার কথা ছিল না। আমি আসছি এলিফেন্ট রোডে, আমার একটা কাজ ছিল, আমি কাজ ছেড়ে বাসার দিকে চলে যাচ্ছি গাড়ি নিয়ে। হঠাৎ করে এয়ার ভাই কল দিল যে আমাকে আজকে আসতেই হবে, আজকে নাকি খেলা আছে রাতে, মানে খেলা বলতে ক্রিকেট খেলা আমাদের ইয়েতে। তা আমি ছাড়া জমবে না, আমাকে আসতেই হলো, বুঝছো। এই হচ্ছে ঘটনা আর কি। তো যাই হোক, নিজের প্রশংসা নিজে করার জন্য দুঃখিত। তো এরপর বলছে তাই সর্বত্র তাহার খাতির, মানে মামাও তাকে পাইলে ছাড়তে চায় না, যেমন করে আসলে আমাকে পাইলে তোমাদের অন্যান্য ভাইয়েরা ছাড়তে চায় না, এরকম মামাও ওই হরিশকে পাইলে ছাড়তে চায় না, কারণ হরিশ খুব মজা দেয়, এই জন্য আর কি, খুব ভরপুর ভাল লাগে তার কথা। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তার কাছে গুরুতর, মানে মামা অন্য কোনো ঘটনা শুনতে চায় না, খালি মেয়ের বাপের কি আছে না আছে, কতটুকু সম্পত্তি আছে, কি আছে না আছে, এটি নিয়ে ব্যস্ত। বাপের অবস্থা তিনি যেমনটা চান তেমনই, এককালে ইহাদের বংশে, অর্থাৎ বাপের অবস্থা যেমন টাকা পয়সা ধন দৌলত যা যা যান ওরকমই আছে, এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। লক্ষ্মীর মঙ্গল ঘট বলতে ধনের দেবী হচ্ছে, ধন দৌলত ঐশ্বর্যের দেবী হচ্ছে লক্ষ্মী। অর্থাৎ এককালে লক্ষ্মীর মঙ্গল ঘট বলতে অনেক বেশি ধন সম্পদ ছিল অনুপমদের, তাহা এখন শূন্য বলিলেই হয়। কিন্তু এখন আসলে সরি কল্যাণীদের, এখন আসলে কল্যাণীদের অত সম্পদ নাই, অত কিছু নাই, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশ মর্যাদা রাখিয়ে চলা সহজ বলিয়া ইনি পশ্চিমে গিয়ে বাস করেন। অর্থাৎ শম্ভুনাথ এখন পশ্চিমে গিয়ে বাস করে, পশ্চিম বলতে বোঝানো আছে কানপুর, তাহলে শম্ভুনাথ এখন কানপুরে গিয়ে বাস করে, সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন, একটি মেয়ে ছাড়া তার আর নেই, সুতরাং তার পশ্চাতে লক্ষ্মীর মঙ্গল ঘরটি একেবারে উপর করিয়ে দিতে দ্বিধা হইবে না। অর্থাৎ বলতে তার যেহেতু মেয়ে একটা, তার যত ধন সম্পদ আছে সব ধন সম্পদ ওই মেয়ের পিছনে খরচ করবে। এখন যার মেয়ে মনে করো 5টা, সে চিন্তা করবো কি যে ঠিক আছে আমার কাছে 5 লাখ টাকা আছে, বড় মায়ের বিয়েতে 1 লাখ, ছোট মায়ের বিয়েতে 1 লাখ, মাঝে মায়ের বিয়েতে 1 লাখ, সেজো মেয়ের বিয়েতে 1 লাখ, সে এরকম চিন্তা করবে না। আর যার মনে করো মেয়ে আছে একটা, সে কি করবে, লাগা সব টাকা ঢাল মায়ের বিয়েতে, মাইয়াই তো একটা, এরকম না ব্যাপারটা। তো এরকম দেখবা যে অনেকে বিয়ে করাইতে গেলে এক মাইয়ে যায় এর টার্গেট করে, কারণ এক মাইয়ে বিয়ে করলে কি ও মাইয়ের বাপের জায়গা সম্পদ সব এর নামে আইবো, আবার টাকা পয়সা যা আছে বাপে সব দিয়ে দিব। এটা অনেকে কি করে, এক মাইয়ে বিয়ে করতে যায়। এক মাইয়ে বিয়ে করলে কিন্তু ঝামেলা আছে, এক মাইয়ে ভালো হয় না, বুঝছো। অধিকাংশ ক্ষেত্রে তোমরা আবার যারা এক মেয়ে আছে তারা আবার রেগে যাবা, বাট আমি দুঃখিত, অধিকাংশ ক্ষেত্রে আসলে ঘটনা এটাই হয়। হ্যাঁ, আচ্ছা। তো ওরকমটাই চান, এই জন্য মামা আসলে খুশি হয়েছেন আর কি। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, অর্থাৎ মেয়ের বয়স তো 15 হয়ে গেল, হায় আল্লাহ। এই কথা শুনিয়ে মামার মন ভার হইলো, ভার বলতে মনটা একটু খারাপ হয়ে গেল, মন ভার মানে কি, মন একটু খারাপ হয়ে গেল, মেয়ের বয়স 15, এটা কোনো কথা।
আহ মেয়ের বয়স যে 15 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছি যে মেয়ের বয়স 15, এটা শুনে আমার মন খারাপ খারাপ হইলো। এখন খারাপ হইলো কেন বলতো? যে মেয়ের বয়স কম এই জন্য না। তখন 15 বছর মানে অনেক বয়স, যে মেয়ের তো বয়স হয়ে গেছে বিয়ে করতে গেলে। বিয়ে করতে যখন যায়, তখন বিয়ে করতে গেলে মেয়ের বয়স যদি একটু বেশি হয়ে যায়, ওই মেয়ের তো স্বাভাবিক কেউ পছন্দ করে না। তখন মেয়ের বয়স 15 মানে তো অনেক বছর, বুঝছো? তার মানে তখন 15 বছরের মেয়ে। এখন তোমাদের অনেকের বয়স কত? তোমাদের অলরেডি অনেকের বয়স যে 18। তোমাদের বয়সে তখনকার সময় 18 বছর বয়সে মেয়েরা মনে করে গিয়ে বাচ্চা কাচ্চা, এক একজনের 3 4টা 5 6টা করেও বাচ্চা কাচ্চা আছে, এরকম হয়ে যেত। অনেকে দাদা মানে নানি নাতি নানি দাদিও হয়ে যেত, বুঝছো? তো বুঝতেছো যে সেই সময় কিন্তু বিয়ে হইতো তোমার 7 বছর বা 6 বছর থেকে আসলে বিয়েটা কিন্তু স্টার্ট হইতো। তো 15 বছর শুনে মেয়ের বয়স মামার মন ভার হয়ে গেছে। আর এখনকার মেয়েরা, মাইয়ের বয়স হয়ে গেছে 30 30 প্লাস, মাইয়া কয় যে আমি নিজের পায়ে দাঁড়ায় বিয়ে করবো। নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে বিয়ে করার জন্য যা যা দরকার সবকিছু শেষ। তো এরকম কিন্তু অনেক মেয়ের ক্ষেত্রে হয়। তো বিয়ের যে স্ট্যান্ডার্ড বয়স, ওই বয়সটা আসলে ফলো করতে হবে। বিয়ের বয়সে বিয়ে করতে হবে। এত পড়াশোনা করার দরকার নাই যে যেই পড়াশোনা করতে করতে বয়স হয়ে যাবে, বয়স হইতে হইতে বিয়ের বয়সই পার হয়ে যাবে, তাই না? তো এখন ওই নারীবাদী যারা চিন্তা ভাবনা করে, তাদের সেই সব মেয়েদের ভিতরে এটা আছে। বয়স হয়ে যাব 30-এর উপরে, বয়স হয়ে যাব 35 40, তো বলো যে নিজের পায়ে দাঁড়াবো। বললাম না যে নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে অনেক কিছু শেষ। তো বংশে তো কোনো দোষ নাই, অর্থাৎ মেয়ের বয়স এত কেন হয়ে গেল? তো বংশে তো কোনো দোষ নাই, অর্থাৎ বংশে দোষ থাকলে, একটু খারাপ বংশে বা বংশে কোনো প্রবলেম থাকলে সেই মেয়ের একটু দেরিতে বিয়ে হয়। কিন্তু এই মেয়ের তো বংশে কোনো দোষ নাই, তাহলে কেন এমনটা হলো? বাপ কোথাও মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। অর্থাৎ এই যে মেয়ের যে বিয়ে হইলো, বিয়ে দেরিতে হওয়ার একটা কারণ আছে। কারণটা হচ্ছে কি, যে বাপ কোথাও মেয়ের যোগ্য বর, অর্থাৎ এমন বর যেই বর, ওই যোগ্য বরটা কখনো খুঁজে পান না। একে তো বরের হাটে মহার্ঘ, মহার্ঘ মানে হচ্ছে মূল্যবান। মহার্ঘ শব্দের অর্থ কি? হ্যাঁ, মূল্যবান, মহামূল্যবান, ঠিক আছে। অর্থাৎ বলতেছে একে তো বরের হাটে মহার্ঘ, অর্থাৎ বরের হাটে তো তখন তো ছেলে পাওয়া যায় না। এই যে তোমরা ছেলেরা আছো না, তোমাদের সোনালী অতীত তো সেই সময় হারাই গেছে। তোমাদের তো লজ্জা করা উচিত। আগে এই যে দেখো, সেই সময় বর ছেলে পাওয়াই যেত না, বরের হাটে মহার্ঘ, ছেলে পাওয়াই যেত না। ছেলে ধৈর্য এনে ছেলেরা আর যৌতুক দিয়ে বিয়ে করতে। আর তোরা ছেলেরা এখন মায়ের পিছে পিছে ঘুরোস, মায়ে তো করে দাম দে না। এটা কিছু হইলো? আর তখন ডাইকা আইনে আইনে কি করতো? ডাইকা আইনে আইনে বিয়ে দিত। বিয়েতে দিতে পকেট ভরাই দিত, বুঝছো? বাড়ি দিত, গাড়ি দিত, হ্যাঁ, আসবাবপত্র দিত, অনেক কিছু দিত। তোমাদের লজ্জা হওয়া উচিত, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, গাড়ি নিয়ে আসছি, যাইতে পারবেন। হ্যাঁ, যাবো, আমি ক্লাস শেষ করে যাবো। কাউরে রেখে যান, আমার গাড়িতে যাইতে পারবে। ঠিক আছে। তো এই কয়টা 20 মিনিট, বুঝছো? তো ছেলেরা, তোমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। তোমাদের কি করতে হবে? ঘুরে দাঁড়াতে হবে। তারপর ধনুক ভাঙা পণ, মানে খালি পোলাই তো পাওয়া যায় না। পোলা তো পাওয়া যায় না, ঘটনা এখানেই শেষ না, ঠিক আছে? বুঝছো? তারপর কি ধনুক ভাঙা পণ? ধনুক ভাঙা পণ মানে কি? এই মহার্ঘ মানে কি? মানে ছেলে, একদিকে তো ছেলে পাওয়া যাইতো না, মানে ছেলের সংকট বা ছেলে পাওয়াই মহামূল্যবান। আরেকদিকে ধনুক ভাঙা পণ, আরেকদিকে হচ্ছে কি, খালি পোলা পাইলে তো হয় না, পোলার আবার পকেট ভরে দিতে হয়। পোলার যদি এখন যৌতুক অনেক কম, এখন তো অ্যাকচুয়ালি যৌতুক নাই। এখন যৌতুকটা অন্য পর্যায়ে চলে গেছে, ডিজিটাল যৌতুক হয়ে গেছে। ডিজিটাল যৌতুক কেমন? ডিজিটাল যৌতুকটা হচ্ছে এরকম যে আহ আমাদের কোনো কিছু চাওয়ার নাই। আমরা কি এত ছোট লোক নাকি যে আপনাদের থেকে আমরা যৌতুক চাম? আমাদের কোনো কিছু চাওয়ার না, আমাদের খালি মেয়েটা হইলে হইব। আর ওই আপনার মেয়ে থাকবে, বাসায় যদি কিছু দিতে চান দিবেন, আপনার মেয়েই তো ভোগ করবে। একটা ফ্রিজ দিতে পারেন, সামনে গরমকাল, ঠান্ডা পানি করব, হ্যাঁ। এসি দিতে পারেন, সামনে গরমকাল, আমাদের তো আসলে ফ্যান আছে, তো এসিটা থাকলে ভালো আর কি। এসি দিতে পারেন, এই আর কি, আর কিছু না। আমাদের তো আসলে ওরকম চাওয়ার কিছু নাই। আপনার জামাই, আমার ছেলে মানে তো আপনারই ছেলে। এই অফিসে যায় টুকটাক, কষ্ট হয়, রিক্সা টিক্সা করে যায়, ওই একটা বাইক দিলে দিতে পারেন, ওই আর কি। আমাদের আসলে কিছুই চাওয়ার নাই। আমার মেয়ে মানে তো আপনার, আমার ছেলে মানে তো আপনারই ছেলে, আপনার মেয়ে মানে তো আমারই মেয়ে, এই। তখন এইসব ফর্মাল কথাবার্তা ছিল না। তখন ওদের ভাই আগে টাকা ঢালো, কত দিবে, কথাবার্তা বলো, পরে বিয়ের সিস্টেমে দেয়। আগে ছেলেরা ভরপুর। এখনো উত্তরবঙ্গে এখনো যৌতুকের প্রথা আছে। যাদের বাড়ি ঠাকুরগাঁও, রংপুর, ওইদিকে কুড়িগ্রাম, এখনো ভরপুর যৌতুক চলে। এবং আমি এমনও একজন দেখছি, আমার নিজের টিচার ছিল, বেটার বাড়ি কুমিল্লে, বেটা বিয়ে করছে রংপুর, একমাত্র যৌতুকের লেগে। যৌতুক নেওয়া যাবে না, যৌতুক নেওয়া দেওয়া কোনোটাই করা যাবে না।
মেয়ের বাপের থেকে টাকা নিবে, মেয়ে সারা জীবন খোটা শুনাইবো। ওই ফরমাল ইনফরমাল এসি দিবে, বাইক দিবে, টাকা দিবে, এটি নিলে মাইয়া জীবন তেজ পাতা করে দিবে। এর উপর দিয়ে মাইয়া উঠে ফেলাবে, তুমি টেরই পাবা না। মাইয়া জাতি খুব খারাপ, তুমি কল্পনাই করতে পারবে না। তো ছেলেরা এখন থেকে সাবধান হও। শ্বশুর বাড়ি থেকে খালি মাইয়াই আনবা, খালি মাইয়া আনবা, বীর পুরুষের মতো থাকবা। উঠতে বইতে মাইয়া কোনো কথা শোনাবার কোনো সুযোগ নেই, কারণ তুমি নিজের পকেটে টাকা দিয়ে বিয়ে করছো। আর ওই যে বাপের বাড়ি থেকে আনবা, আস্তে জুতা দিয়ে গালের মধ্যে বাড়ি মারবো মাইয়া, যাইতে গালের মধ্যে আবার জুতা দিয়ে বাড়ি মারবো। খালি জুতা না, ঝাড়ু দিয়ে বাইরেবো বাপের ওই মায়ের বাড়ি থেকে টাকা নিলে, বুঝছো? কাজে বাপ কেবলই সবুর করতেছে, যে বাপ তো সবুর করতেছে যে ঠিক আছে ভালো ছেলে খুঁজে পাবো, সমস্যা নাই, কিন্তু মেয়ের বয়স তো সবুর করতেছে না। যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে, মামার মন নরম হইলো, অর্থাৎ মেয়ের বয়স একটু বেশি হইলো, হরিশ একটু তেল মালিশ করে কথাবার্তা বললো, মশলা টসলা দিয়ে, মামার মন ভালো হয়ে গেল। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হয়ে গেল। নির্বিঘ্নে মানে হচ্ছে বাধা বিপত্তি ছাড়া, কোনো বাধা বিপত্তি ছাড়াই কি হয়ে গেল, যে সমাধা হয়ে গেল। আমরা চলো লেভেল 2 তে কোশ্চেন সলভ করি। অনুপমের বন্ধুর নাম কি বলো তো? বলো, অনুপমের বন্ধুর নাম কি? অনুপমের বন্ধুর নাম কি বলো? অনুপমের বন্ধুর নাম কি বলো তো? অনুপমের বন্ধুর নাম কি? অনুপমের বন্ধুর নাম হচ্ছে হরিশ, তাই না? হরিশ কোথায় কাজ করে বলো? হরিশ কোথায় কাজ করে? হরিশ কোথায় কাজ করে বলো? হরিশ কোথায় কাজ করে? হরিশ কানপুরে কাজ করে, রাইট? কোথায় কাজ করে? হরিশ কানপুরে কাজ করে, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখো, হরিশ ছুটিতে কোথায় এসেছিল? মালদহে, কানপুরে, তারপর আসানসোলে, কলকাতায়। তাহলে খেয়াল করো, হরিশ কাজ করে কানপুরে কিন্তু ছুটিতে আসছে কলকাতায়। দুটো স্থান ভালো করে বুঝো, ঠিক আছে? আচ্ছা, এরপর কি? কলিকাতায়। এরপর দেখো, কার মন ছিল তৃষ্ণার্ত? তাহলে বলো তো, কার মন ছিল তৃষ্ণার্ত? কার মন ছিল তৃষ্ণার্ত? হ্যালো, হ্যালো। না না, ক্লাসে ক্লাসে। বাইরে মানুষের ফোনের লাগাই তো। কার মন? অনুপমের মন। মামা কাকে পেলে ছাড়তে চান না? মামা কাকে পেলে ছাড়তে চান না? উত্তর হচ্ছে হরিশকে, হ্যাঁ। কথাটা কার বৈঠকে উঠলো? তাহলে কার? মামার বৈঠকে উঠলো, তাই না? এরপর দেখো, আচ্ছা ঠিক আছে, এটুকু লেভেল 2। লেভেল 2, ঠিক আছে, ওকে। আজকে আমরা এখানেই শেষ করব। আরেকটু পড়াইতে পারতাম, বাট আসলে পড়াবো না। তোমাদের ভাইয়েরা আসলে আমার জন্য বসে আছে, এতগুলো মানুষের বসায় রেখা আরেকটু পড়াইতে পারতাম, বাট আরেক মানে লেভেল 3 পড়াইতে গেলে আমার আরো মানে আরো ধরো আধা ঘন্টা লেগে যাবে, বুঝছো? তো আজকের মতো এখানেই থাক। আমাদের অপরিচিতার উপর 2টা অথবা 3টা ক্লাস ইনশাল্লাহ হবে, এন্ড আমরা ক্লাসগুলোর পরে আবার এমসিকিউ সলভ করব। খুবই ভালো, আশা করি ইনশাল্লাহ খুব ভালো একটা ক্লাস হবে ইনশাল্লাহ। সো তোমরা সবাই অবশ্যই আমাদের ক্লাসগুলো করবা, নিয়মিত ক্লাসগুলো করবে, নোটগুলো দিবা আমাদের গ্রুপে, আমাদের বন্দিপাশালা গ্রুপে। অবশ্যই তোমরা রিভিউ দিবা ক্লাসগুলো, যে ক্লাসগুলো কেমন লাগতেছে। তো রিভিউটা দিলে হয় কি, অন্যান্য স্টুডেন্টরা বেশি আগ্রহ প্রকাশ করে, তারাও আস্তে আস্তে ভর্তি হবে আমাদের কোর্সে। যত বেশি স্টুডেন্ট আমাদের হবে, আমাদের এঙ্গেজমেন্ট বাড়বে, আমাদের কোর্সের ভ্যালু তত বাড়বে, তোমাদের তত বেশি ভালো লাগবে। বেশি স্টুডেন্ট ক্লাস করলে বেশি ভালো লাগবে, এটা তো খুব স্বাভাবিক, তাই না? তো তাহলে ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবা। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুন্দর সুস্থ থাকবে, এবং আমার জন্য দোয়া করবা, ঠিক আছে? ওকে। এন্ড অপরিচিতা শেষ হলে তারপর হচ্ছে তোমাদের এক্সাম হবে। কোন একটা টপিক পূর্ণাঙ্গ শেষ না হলে এক্সাম হবে না। পূর্ণাঙ্গ শেষ হলে তাহলে হচ্ছে এক্সাম হবে, হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ হাফেজ।